আমার নাম অলোক মজুমদার। আমি গত 40 বছর একটা ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছি। আই এম বেসিক্যালি অ্যান ইঞ্জিনিয়ার, দেন আই হ্যাভ কমপ্লিটেড ল ডিগ্রি। আজকে আমরা এই সেশনটা যেটা করব, একটা ইন্ট্রোডাক্টরি সেশন, যে WBJS যে এক্সামটা হয়, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেস এক্সাম, সেটা ইম্পর্ট্যান্ট এক্সাম, এবং এই এক্সামটার প্রিপারেশন স্ট্র্যাটেজি, ইম্পর্টেন্স কী কী মার্কস থাকে, কিভাবে প্রিপারেশন পড়তে হয়, এবং এটা এক্সামটা কীভাবে কন্ডাক্ট ইন দি সেন্স ইন হাউ মেনি স্টেজেস বা হাউ মেনি স্টেপস এটাকে করা হয়, ওভারঅল ওয়েটেজ অ্যান্ড মার্কিং পেপার ওয়াইজ, এই জিনিসগুলো আমরা একটু আজকে ব্রিফলি ইন্ট্রোডাক্টরি হিসেবে আমরা ডিসকাস করব। এবং এর যে ব্যাকগ্রাউন্ডে যে ডকুমেন্টটা থাকবে সেটারও একটা লিঙ্ক আমরা পরে দেবো, যাতে কেউ চাইলে এটার ব্যাপারে ডিটেলসটা আপনারা দেখতে পারেন। এবং তারপরে আমরা সাবজেক্ট ওয়াইজ বা টপিক ওয়াইজ, যেমন প্রথমে আমরা প্রিলিমিনারি ডিল করব, তার ভিডিও এবং স্টাডি মেটেরিয়ালও আমরা আস্তে আস্তে উইদিন 15 days অসো আমরা আস্তে আস্তে এগুলোকে অনলি আমরা এখন কনফাইন করছি টু স্টাডিজ অ্যাবাউট প্রিপারেশন ফর প্রিলিমিনারি WBJS যে এক্সামটা হয় সেইটার ব্যাপারে। নাও কামিং টু দি মেন এক্সামটা কী, এক্সামটার প্রিপারেশন কী, স্ট্র্যাটেজি কী, কীভাবে এক্সামটা কন্ডাক্ট করা হয়, সেই ডিটেলসটা আমরা এখন আপনাদেরকে দেবো। তো সবার আগে WBJS এক্সামটা কারা কন্ডাক্ট করে? ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এই এক্সামের থ্রু দিয়ে রিক্রুটমেন্ট যে হচ্ছে কোন পোস্টে? সিভিল জাজ, জুনিয়র ডিভিশন অ্যান্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং এরা লোয়ার কোর্টের বা ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি, দে হ্যাপেন টু বি এরা ব্যাকবোন অফ ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি। এবার লেভেল অফ এক্সামটা আপনাদের জানার দরকার, যে কী লেভেলের, পোস্ট গ্র্যাজুয়েশান, আন্ডার গ্র্যাজুয়েশান, গ্র্যাজুয়েশান। এই ক্ষেত্রে যারা ভালোভাবে পড়াশুনো করেছেন এবং ল ডিগ্রিটা অ্যাকোয়ার করেছেন, সেক্ষেত্রে তাদের পক্ষে অসুবিধা হওয়া উচিত নয়। লেভেল অফ এক্সামটা গ্র্যাজুয়েট লেভেলে, যেটা ল ডিগ্রি অ্যাকোয়ার করার জন্য যা যা পড়ানো হয় পুরোটাই বা ম্যাক্সিমামটাই এর মধ্যে কভার করা হয়। এবং স্ট্যান্ডার্ডটা ইকুইভ্যালেন্ট হলো LLB ডিগ্রি, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে LLB ডিগ্রি দেন, সেম স্ট্যান্ডার্ড। এবার পোস্টিংয়ের ব্যাপারটা, যে ধরুন কারো চাকরি পেলেন, অ্যাজ এ হি অর সি ইজ সিলেক্টেড অ্যাজ সিভিল জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেক্ষেত্রে পোস্টিংয়ের ব্যাপারটা, পোস্টিংটা বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে হয়, যেটা আমরা একটু আগে বললাম। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কিন্তু থাকবে হাইকোর্টের, ক্যালকাটার। সেই অনুযায়ী যে কোনো জায়গার বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের পোস্টিং হয় বা হতে পারে। এবার কামিং টু দি এক্সাম স্কিম, যেটা 3টে স্টেজে হয়, সেটা হলো, প্রথম স্টেজটা হলো প্রিলিমিনারি এক্সাম, সেকেন্ড স্টেজটা হলো ফাইনাল মেন্স এক্সাম, আর ফাইনালি গিয়ে পার্সোনালি টেস্ট ইন্টারভিউ। এবার আমরা ছোটো ছোটো করে এগুলোর কী কী মার্কস, কী ওয়েটেজ, কী কী সাবজেক্ট, কী কী অপশনাল, কী সেগুলো আমরা এবার একটুখানি আমরা ডিসকাস করব। এক্সামিনেশনের স্কিমের কথা যদি আমরা এখানে বলি, এটা 3টে স্টেজে আছে, যেটা একটু আগে আমরা বললাম। এবার কামিং টু স্টেজ 1 প্রিলিমিনারি এক্সামিনেশনে যদি আমরা কথা বলি, কী ধরনের এক্সাম হয়? এটা MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, অবজেক্টিভ টাইপ হয়। টোটাল কোশ্চেন্স থাকে 200, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে মার্কস থাকে, টোটালি 200 নম্বর। পরীক্ষার ডিউরেশন বা যদি ধরেন 2.5 ঘন্টা বা 150 মিনিটের হয়। এবং এখানে কিন্তু স্ক্রিনিং টেস্টে যেটা আছে, মার্কস নট কাউন্টেড ইন দি ফাইনাল মেরিট, যখন লিস্ট অফ প্রিপারেশন করা হয়, স্ক্রিনিং টেস্টের এই মার্কসটা কিন্তু ফাইনাল মেরিটে কনসিডার বা কাউন্ট করা হয় না। বাট এর ইম্পর্টেন্সটা এইটাই হলো, এইটা যদি আপনি এই হার্ডেলটা বা এই স্টেপটা বা এই লেভেলটা বা এই স্টেজটা যদি আপনারা ক্লিয়ার বা না করেন, ইউ কান্ট অ্যাপিয়ার ফর দি, আপনারা সেক্ষেত্রে মেন্স এক্সামটা আপনারা অ্যাপিয়ার করতে পারবেন না। এবার সাবজেক্ট ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন আছে, 200 মার্কসের কথা বললাম। ইংলিশ কম্পোজিশন 30 নম্বর, GK কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিজনিং 40 নম্বর, ইন্ডিয়ান কনস্টিটিউশন 20 নম্বর। তো এইভাবে যদি আপনারা দেখেন, 200 নম্বরের মধ্যে 130 নম্বর ডিফারেন্ট স্ট্রিমস অফ ল থেকে আসে। অতএব 65% অফ টোটাল মার্কস যেটা প্রিলিমিনারিতে পরীক্ষায় হয়, অতএব
ইট গোজ উইদাউট সেইং যে আমাদের কিন্তু লিগ্যালের ব্যাপারটা বেশি কনসেন্ট্রেট করতে হবে, কেননা যদি ধরুন আপনার এই 130-এর মধ্যে আমরা 120, 125, 120 এনশিওর করতে পারি, তাহলে আমরা হাই কাট অফ সেক্ষেত্রে আমরা পেতে পারি এবং পসিবিলিটিস টু দ্যাট এক্সটেন্ট বেড়ে যাবে যাতে আমরা মেন্সে আমরা অ্যাপিয়ার করতে পারি। এবার এই জিনিসগুলো আমরা দিয়ে দেবো, যেটা আমরা বলছি বা দেখাচ্ছি সেটা আপনার লিঙ্কে পরে পেয়ে যাবেন, যাতে আরও ডেপথে বা ডিটেলসে গিয়ে আপনারা এটা বুঝতে পারেন। এবার ইংলিশ কম্পোজিশন যে 30 মার্কস আছে তার মধ্যে কী কী থাকছে, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস থাকে, মানে সমার্থক অ্যান্ড শব্দ যেটা, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ভোকাবুলারি মানে শব্দকোষ, আর ফ্রেজাল ভার্বস মেনলি এখানে। আর তার সাথে ওয়ার্ডস উইথ মাল্টিপল মিনিংস থাকে, আর ইউজেজ অ্যান্ড কোয়ালিফাইং ওয়ার্ডস থাকে, যে সেগুলোর সেন্টেন্স স্ট্রাকচার করে ফিল ইন দি ব্ল্যাঙ্কসের মধ্যে এগুলোকে ইউজ করা হয় এবং সেই ধরনের প্রশ্নগুলি এখানে থাকে। ইম্পর্টেন্ট প্রিলিমস ইজ অনলি এ স্ক্রিনসে, যেটা একটু আগে বললাম, আর অনলি স্ক্রিনিংয়ের জন্য, যাতে যারা স্ক্রিন হয়ে হায়ার মার্কস পাবেন, কাট অফ মার্কসের উপরে থাকবেন, তারা মেন্সে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু ওভারঅল যখন অ্যাসেসমেন্ট হবে মেরিটের ব্যাপারে, তখন কিন্তু প্রিলিমিনারি মার্কসটা আপনার ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হয় না বা হবে না। এবার স্টেজ 2 ফাইনাল এক্সাম, যেটা মেন্সের, এর নেচার টাইপ অফ এক্সাম হলো ডেসক্রিপটিভ সাবজেক্টিভ। আগেরটা আমরা বলেছিলাম এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ। এক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো উত্তরগুলো ডেসক্রিপটিভ এবং বা সাবজেক্টিভ একটু বড় হবে এবং এগুলোর মার্কস বেশি ক্যারি করে, আনলাইক 1 নম্বর মার্কস যেটা এমসিকিউর ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম। এখানে টোটাল পেপারস থাকবে 11টা, 8টা কম্পালসারি, মানে আপনাকে 8টা পরীক্ষা দিতেই হবে, 8টা পেপার, 3টে বিভিন্ন লিস্ট অফ অপশনাল থাকে, তার মধ্যে যে কোনো 3টে পেপার আপনারা অপ্ট করতে পারবেন। প্রত্যেকটা পেপার 100 মার্কসের, তার মানে 11টা পেপার, টোটাল মার্কস হলো আপনার যেটা পরীক্ষা আপনাকে দিতে হবে মেন্সের জন্য, দ্যাট ইজ 1100 মার্কস। এবং এক্ষেত্রে ডিউরেশন অন্যটার হলো 2.5 ঘন্টা, এক্ষেত্রে হলো 3 ঘন্টা পার পেপার। প্রত্যেকটা পেপারের জন্য 100 মার্কসের জন্য আপনি 180 মিনিট বা 3 ঘন্টা সময় আপনাকে দেওয়া হবে। এবার যদি কম্পালসারি পেপারসের 8টার কথা বলা হয়, বেঙ্গলি কম্পোজিশন, বেঙ্গলি হিন্দি, এগুলো এসে, কম্পোজিশন, ট্রান্সলেশন, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। তারপরে যখন লিগ্যালের মেন পোর্শনে আসছি, সিপিসি, বিএনএসএস, বিএনএস, যেগুলো আর্লিয়ার ভার্সান, যার থেকে চেঞ্জ হয়ে এখন আমরা বিএনএসএসে এসছি বা বিএসএ এসছি, যেটা আগে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলা হতো। তারপরে কন্ট্রাক্ট অ্যান্ড টর্টস, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। এই আপনার এগুলো কম্পালসারি পেপার, এই 8টা পেপার আপনাকে কিন্তু প্রিপেয়ার হতে হবে এবং 8টাতে আপনার পরীক্ষা দিতে হবে। তারপরে হলো অপশনাল পেপার, যে কোনো 3টে, তার লিস্টের মধ্যে আপনার এগুলো কিন্তু যে অপশনাল পেপার আছে এটা কিন্তু অনলি লিগ্যাল সাবজেক্ট রিলেটেড, হিন্দু ল, মোহামেডান ল, জুরিসপ্রুডেন্স, এইগুলো এরকম মিলিয়ে আপনার টোটাল 8টা পেপার থাকবে, তার মধ্যে যে কোনো 3টে পেপার আপনার সুবিধা অনুযায়ী আপনারা চুজ করতে পারবেন। এবার স্ট্যান্ডার্ড যেটা আগে বলেছিলাম, ল পেপারসের LLB ডিগ্রি লেভেল অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটির যে সিলেবাস যা পড়ানো হয় সেটা যদি আমরা ভালোভাবে পড়ে থাকি এবং পাস করে থাকি, আমাদের এই পরীক্ষার জন্য অসুবিধা হওয়ার কথা নয়। এবার মিডিয়াম অফ অ্যান্সার, উত্তরটা কিসে দেওয়া যাবে, যে ইংরেজি বা বাংলাতে, খালি ল্যাঙ্গুয়েজ পেপারটা ছেড়ে দিচ্ছে। কারণ ইংরেজি পেপার তো আর ল্যাঙ্গুয়েজ পেপার আমরা বাংলা দিয়ে দেবো না, ইংরেজি পেপারটা আমাদের ইংরেজিতেই উত্তর দিতে হবে। এবার ক্রেডিট মানে মার্কসের ব্যাপারটা, যে ক্ল্যারিটি অফ, যখন আপনি সাবজেক্টিভ লিখছেন, ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন, মানে কত কম শব্দের মধ্যে প্রেসাইজ করে আপনি জিনিসটাকে এক্সপ্রেস করতে পারছেন, অরিজিনালিটি কতটা আছে, মানে রাদার কনসেপ্ট ক্ল্যারিটির কথা এখানে বা কনসেপচুয়াল ক্ল্যারিটির কথা বলা হচ্ছে, সেইগুলো কিন্তু এক্সামিনাররা দেখেন ওয়েন দে আর গিভিং ইউ মার্কস অ্যাট দি টাইম, যখন অ্যাসাইনমেন্টগুলো অ্যাসেস করা হচ্ছে বা ইভ্যালুয়েট করা হচ্ছে, তখন এই পয়েন্টগুলো কিন্তু এক্সামিনাররা ভালোভাবে দেখেন। অতএব এই আমরা যখন লিখব পরীক্ষায়, এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যাতে আমরা ম্যাক্সিমাম মার্কসটা আমরা পেতে পারি। ফাইনালি যেটা স্টেজ 3, সেটা হলো পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ, টোটাল মার্কস 100। এখানে ফাইনাল মেরিট বেসড অন, যেটা আমরা আগে বললাম, যে ক্ষেত্রে কিন্তু আপনার প্রিলিমিনারি খালি হলো পরীক্ষাটা টু কজ দি হার্ডেল, যাতে আপনারা মেন্স এবং পার্সোনালিটি টেস্টে দিতে পারেন, কিন্তু ওই মার্কসটা এখানে ক্যারি করে না। এক্ষেত্রে মেন মার্কস আর ইন্টারভিউ মার্কস, মেন মার্কস বলতে 1100, ইন্টারভিউ 100, টোটাল 1200-র ওপরে আপনার কিন্তু মেরিট লিস্ট আলটিমেটলি তৈরি হয়।
এবং এখানে কোনো ইন্ডিভিজুয়াল পেপারের জন্য কোনো কোয়ালিফাইং মার্কস নেই যে আপনাকে মিনিমাম প্রত্যেকটা পেপারে 40, মানে 11টা পেপারে 40 বা 30 বা 35 পেলেই আপনি কোয়ালিফাই করতে পারছেন, নাথিং লাইক দ্যাট। এগ্রিগেট কী পাচ্ছেন সেটাই কিন্তু ডিটারমিন করবে আপনার কোয়ালিফাইং মার্কস, এবং সেই বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে। অতএব এক্ষেত্রে এক্সামের স্ট্র্যাটেজি বা প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কী হবে সেটা আমরা আপনাদেরকে ডিসকাস, জাস্ট এরপরে এটাতে আমরা ডিসকাস করছি, যাতে কেন আমাদের উদ্দেশ্য হলো মিনিমাম এফার্টসে স্ট্র্যাটেজিক্যালি প্রিপেয়ার করে ম্যাক্সিমাম মার্কসটা সিকিউর করা, যাতে আমরা মেরিট লিস্টের র্যাঙ্কটা হাই হয় এবং উই অ্যাসিওর আওয়ারসেলফ যে আমরা যে কিন্তু আমাদের সিলেকশনটা যেন ঠিকমতো হয়। এবার হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কী হবে, যেটা আমরা একটু আগে বললাম যে বেশি পড়ার থেকেও স্মার্ট প্রিপারেশন, স্ট্র্যাটেজিক প্রিপারেশনটা বেশি ইম্পর্ট্যান্ট, এবং সেক্ষেত্রে আপনারা বেশি মার্কস সিকিউর করতে পারবেন। স্টেপ 1, মাস্টার বেয়ার অ্যাক্ট। যে কোনো যারা আমরা ল পড়েছি বা জানি, বেয়ার অ্যাক্টস এমন একটা জিনিস যেটা ছাড়া কিন্তু কোনো পরীক্ষায় আমরা ভালো করতে পারবো না। অতএব সেক্ষেত্রে আমাদের মাস্টার বেয়ার অ্যাক্টসটা নিশ্চয়ই আপনাদের কাছে, প্রত্যেকের কাছে এই যে পেপারগুলো থাকবে তার বেয়ার অ্যাক্টস বই আছে, সেইগুলো একটুখানি ভালোভাবে আপনাকে ব্রাশ আপ করতে, আপনি নিশ্চয়ই পড়েছেন যখন ল পাস করেছেন বা লয়ের জন্য পরীক্ষা দিয়েছেন, কিন্তু আরেকবার ব্রাশিং আপ দরকার। আর এইগুলোকে যখন পড়বেন লাইন বাই লাইন পড়া, এবং যেখানে হাইলাইট করা ডেফিনেশন, ডিফারেন্ট প্রভিশনস, বিভিন্ন উদাহরণ, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট ফ্রম লিগালে আমাদের রেগুলার বেসিসে ডিফারেন্ট অ্যাক্ট, ডিফারেন্ট লস, ডিফারেন্ট এনাক্টমেন্টস গেট অ্যামেন্ডেড। সো অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু আমাদের খুব ক্লোজলি পড়তে হবে এবং বুঝতে হবে। আর আরেকটা জিনিস যেখানে আমরা একটু আগেই বললাম যে কনসেপচুয়াল ক্ল্যারিটি বা অরিজিনালিটিটা যখন অ্যাসেস করেন এক্সামিনাররা, তারা দেখেন। অতএব বেশি না লিখে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা কিন্তু আমাদের থাকার দরকার, যাতে আমরা সেই জিনিসটা দ্যাট গেটস রিফ্লেক্টেড যখন আমরা লিখছি এক্সামের পেপারগুলো, অ্যান্সার পেপার, এবং সেই অনুযায়ী কিন্তু দ্যাট ক্যান ইমপ্রেস দ্য এক্সামিনার যখন তারা আমাদের অ্যাসাইনমেন্টগুলো ইভ্যালুয়েট করছেন বা অ্যান্সার পেপারগুলো ইভ্যালুয়েট করছেন। এবং এই কনসেপচুয়াল ক্ল্যারিটিটা ওপর অথরিটি বা কমান্ড আনার জন্য আমাদের কয়েকটা জিনিস একটু ভালোভাবে পড়তে হবে। যেমন ইম্পর্টেন্ট লিগ্যাল ম্যাক্সিম যেগুলো আছে তার মিনিং এবং ইভ্যালুয়েশন কোত্থেকে এসছে, কোন এগুলো মেনলি ল্যাটিন এবং গ্রিক থেকে আসে, কিন্তু কিছু কি ওয়ার্ড যদি আমরা বুঝে নিই তার ইংলিশ করসপন্ডিং মানে বুঝতে পারি, আমাদের পক্ষে বোঝা এবং ম্যাক্সিমগুলো মনে রাখা আমাদের পক্ষে অনেক সুবিধা হবে। তারপরে ইম্পর্টেন্ট কেস লজ, প্রিন্সিপলস, কেন যে কোনো লিগাল স্টাডি ইজ রেপ্লিট উইথ প্রিন্সিপলস, ডক্ট্রিনস, থিওরিজ, ইম্পর্টেন্ট ডক্ট্রিনস, থিওরিজ যে পেপার আছে সেগুলোকে আমাদের কভার করতে হবে, এবং ডিফারেন্ট ডক্ট্রিনস, থিওরিজ এবং প্রিন্সিপলসের মধ্যে ডেফিনেশন এবং প্রিন্সিপলসের মধ্যে কী কী কম্প্যারিজন আছে সেইগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। এই 3-4টে জিনিস যদি আমরা ঠিকমতো পড়তে পারি, দেখতে পারি, ফলো করতে পারি, ক্লোজ লুক হয়, ইন দ্যাট কেস আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটিটা কিন্তু আসবে, উইচ উইল এগেন গেট রিফ্লেক্টেড যখন আমরা পরীক্ষায় বসবো এবং উত্তরগুলো দেবো। স্টেপ 2 হলো প্রিলিমস ওরিয়েন্টেড এমসিইউ প্র্যাকটিস, যেটা আমরা একটু আগেই বলছিলাম, যেখানে ইংলিশ ভোকাবুলারি, কনস্টিটিউশন আর্টিকেল, প্রসিডিউরাল সেকশনস আছে, এবং টাইম ম্যানেজমেন্ট ইজ কি, কেননা এখানে 200টা কোশ্চেন আছে 150 মিনিটে, অতএব আপনি একটা প্রশ্নের জন্য হার্ডলি হয়তো 3/4 অফ মিনিট পাবেন, ধরুন 45 সেকেন্ডের বেশি নয়। সেক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ইন কেস অফ যদি আপনি হাই স্কোর করতে চান প্রিলিমসে, এমসিকিউ প্র্যাকটিসটা করা কিন্তু খুব বেশি দরকার, সো দ্যাট মক টেস্ট করে টাইম ম্যানেজমেন্টটা আপনার অ্যাকচুয়াল ইয়েতে সিমুলেশন স্টাডি করে বা সিমুলেশন করিয়ে যে আমি এই সময়ের মধ্যে আমি সুন্দরভাবে উত্তরগুলো, শুধু উত্তর দেওয়া নয়, দেওয়ার পরে একবার কিছুটা টাইম 150 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট লাস্ট 10 মিনিট রাখতে হবে, যেটা আমরা উত্তর দিলাম উত্তরটাকে আরেকবার রিভাইজ করে দেওয়া, চেক করা, রিচেক করা যে উত্তরগুলো আমাদের ঠিক আছে কি না। এবার স্টেপ 3 হলো মেন্স অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। এটা 3 ঘন্টার মধ্যে এখানেও টাইম ম্যানেজমেন্টের প্রশ্ন থাকে, একটা সার্টেন লেংথ বা কন্টেন্ট থাকে অফ অ্যান অ্যান্সার যখন উত্তর দেবেন আপনারা পেপারের, এবং সেই অনুযায়ী এমন নয়, আমাদের সাধারণত অনেকেরই হয় যে প্রশ্নটা ভালো লাগলো প্রথমে লিখতে শুরু করলাম, আমাদের হয়তো যদি প্রোরেট বেসিসে ধরে নিন 11টা প্রশ্ন যদি 3 ঘন্টা থাকে, তার মানে 3 ঘন্টা মানে 180 মিনিট বাই 11 ধরুন, একটা 15 মিনিট বা 14 মিনিট আসছে, আমরা প্রথম প্রশ্ন ভালো পেলাম, খুব সুন্দর লিখলাম, ওটা হয়তো 20 মিনিট করলাম, 6 মিনিট
মিনিট আমার নষ্ট হলো, এবার অন্যটা যেটা আমি ভালোভাবে পারবো সেখানে কিন্তু আমার 6 মিনিট টাইমটা অ্যাডজাস্ট করতে হচ্ছে। ফলে কোনো প্রশ্ন খুব ভালোভাবে না লিখে প্রত্যেকটা প্রশ্নের একটা মোটামুটি লেভেল যদি মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু হাই মার্কস সিকিউর করার চান্সটা বা প্রবাবিলিটিটা অনেক বেড়ে যায়। এবার স্ট্রাকচার অ্যান্সার্স যেটা আছে, ইন্ট্রোডাকশন, রেলিভেন্ট সেকশনস যেটা আমরা একটু আগে বললাম, কেস লস, কারণ কেস লস ছাড়া কোনো লিগাল স্টাডি, কোনো লিগাল এক্সাম হতে পারে না, তার অ্যানালিসিস অ্যান্ড কনক্লুশন। এবং যেটা আমরা আগেও বলেছি, ইকোনমি খুব লম্বা চওড়া লিখে একটা যে নাম্বার অফ পেজ আমি 2 জায়গায় 5 পেজ লিখলাম, একটা লিখতে প্রশ্নের উত্তর দিয়ে আধ ঘন্টা সময় নষ্ট করলাম, নট দ্যাট। ক্ল্যারিটি, কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং ইকোনমি ওয়ার্ডস, সেক্ষেত্রে আননেসেসারি বেশি লেখা আমরা কিন্তু আমাদের ভালো মার্কস পেতে গেলে, এবং টাইম ম্যানেজমেন্ট, ওই সময়ের মধ্যে 3 ঘন্টার মধ্যে আবার ওই প্রশ্নটা যদি উত্তর দিতে হয় সেক্ষেত্রে আমরা কিন্তু যদি ক্ল্যারিটি থাকে এবং ইকোনমি ওয়ার্ডসটা আমরা প্রেসাইজ করি, কিন্তু ইট শুড হ্যাভ সলিড অ্যান্ড কনসেপচুয়াল ক্ল্যারিটি অ্যাজ ফার অ্যাজ কন্টেন্ট অফ দি অ্যান্সার ইজ কনসার্ন, সেক্ষেত্রে এভরি পসিবিলিটি যে আমরা কিন্তু ভালো মার্কস স্কোর করব। স্টেপ 4, অপশনাল সাবজেক্ট স্ট্র্যাটেজি, চুজ সাবজেক্ট বেসড অন ওভারল্যাপ উইথ কম্পালসারি পেপার। সেক্ষেত্রে সিনার্জি থাকলে কি হয়, আপনার ওই পেপারটাতে কম পড়াতেও আপনি ভালো প্রিপারেশান আপনার হয়ে যায়, ভালো মার্কস পাওয়ার একটা বেশি সম্ভাবনা থাকে। পার্সোনাল স্ট্রেংথ, স্কোরিং ট্রেন্ড, এই 3টে জিনিসের ওপর যে আপনি যে পেপারটাকে বেশি কনফিডেন্ট মনে করছেন সেইটা করা, আর যেখানে আপনি হয়তো আগের পরীক্ষাগুলো যখনই দিয়েছেন সেখানে আপনি বেটার স্কোর করেছেন, ফলে এখানে গিয়ে পরীক্ষাটা পাস করার জন্য আপনার বেটার স্কোরটা দরকার টু বি সিলেক্টেড। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কোরিংয়ের ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ কাট অফ মার্কসটা জেনারেলি অনেক হাই হয়, নাম্বার অফ স্টুডেন্টস যারা বা অ্যাসপায়ারেন্ট যারা পরীক্ষায় দিচ্ছেন তাদের নাম্বার অনেক বেশি, নাম্বার অফ সিট সেই তুলনায় যথেষ্ট কম। অতএব আমাদের স্কোরটার ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এবং সেই জন্য এই প্রিপারেশান, টাইম ম্যানেজমেন্ট, এত কিছু জিনিস বলছি, কারণ আমরা এন্ড অফ দি ডে যতই যা ভালো করি যদি স্কোরটা আমরা ভালো না করতে পারি এবং কাট অফ মার্কসটা যদি আমরা না পাই, সেক্ষেত্রে যতই আমরা যা চেষ্টা করি অল এফোর্টস উইল গো ডাউন দি ড্রেন, আলটিমেটলি কিন্তু আমাদের এফোর্টসগুলো টাইম যেটা দিচ্ছে ফ্রুটফুল হবে না। এবার এক্সাম্পল যদি আমরা বলি, কনস্টিটিউশন ওভারল্যাপস উইথ প্রিলিমস, লিমিটেশন ওভারল্যাপস উইথ সিপিসি, হিন্দু ল ওভারল্যাপস উইথ পার্সোনাল ল। তো সেইভাবে এগুলোকে করা যাতে আপনাদের কম পড়াতে আপনি বাকি 3টে অপশনাল পেপারকে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারেন। আচ্ছা, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য এগেন সবসময় কনসেপচুয়াল ক্ল্যারিটি, যেটা আমরা প্রথম থেকে বলছি, উই রিপিটেডলি সেইং কনসেপচুয়াল ক্ল্যারিটি এটা দরকার। কারেন্ট লিগাল ডেভেলপমেন্টস কী আছে সেগুলো ইউ মাস্ট বি ভেরি থরো অ্যান্ড অ্যাওয়ার অফ কারেন্ট লিগাল ডেভেলপমেন্টস ইন টার্মস অফ ডিফারেন্ট অ্যামেন্ডমেন্টস, ডিফারেন্ট অনেক কেস আছে যেগুলো আপনারা পরে হয়তো আমরা যখন পড়াবো দেখতে পারবেন। সুপ্রিম কোর্ট হ্যাজ ওভারটার্ন দেয়ার ওন ডিসিশন অন মেনি কেসেস মেনলি রিলেটিং টু কনস্টিটিউশনাল ইস্যুস, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইট ইজ নট কাস্ট ইন স্টোন। আজকে একটা কোনো কোর্টের ভার্ডিক সুপ্রিম কোর্টের এলো ডাজেন্ট মিন দ্যাট উইল স্ট্যান্ড অ্যানাদার 100 years, 200 years, 300 years। কেননা লিগ্যাল স্টাডিজ, লিগ্যাল প্র্যাকটিস, লিগ্যাল জুরিসপ্রুডেন্স ব্যাপারটা হলো ইট ইজ মেন্ট টু কিপ পেস উইথ দি চেঞ্জিং টাইমস অ্যান্ড চেঞ্জিং রিয়েলিটিস অফ সোসাইটি। আজকে সোসাইটির আজকে আমাদের যা নিড বা যা দরকার, যেটা 10 বছর, 20 বছর, 30 বছর আগে সেই নিডটা ছিল না। অতএব নিডের সাথে সাথে কিন্তু লিগ্যাল প্রভিশনস গুলো চেঞ্জ হতে বাধ্য, এবং সেই জন্যই এই যে অ্যামেন্ডমেন্ট, ইভেন ধরুন আপনি বিভিন্ন আর্টিকেলের অ্যামেন্ডমেন্ট হচ্ছে, বিভিন্ন পার্লামেন্টে এতগুলো অ্যামেন্ডমেন্ট এখনও পর্যন্ত হয়েছে, অল হ্যাভ বিন ব্রট অ্যাবাউট simply by the need, যেটা lawmakers have failed over a period of time, যে আমাদের কিন্তু যে লটা আছে সেটা আউটডেটেড হয়ে গেছে, এখনকার যা দরকার সময়ের সাথে আমরা চলতে পারছি না। অতএব আমাদের যে রিকোয়ারমেন্ট অফ দি টাইম টু কিপ পেস উইথ দি রিকোয়ারমেন্ট আমাদের রিভিউ করা হয়, এবং ডিপেন্ডিং অন দি ডেভেলপমেন্ট আমরা বিভিন্ন রকম লিগ্যাল স্ট্যাচুস, বিভিন্ন constitutional provisions সেগুলো কিন্তু from time to time সেগুলো those undergo changes and amendment. Thank you, wish you all the best. Visit us digitopedu.com